স্বাভাবিকভাবে যেটা হয়, রাজনৈতিক দলগুলো তারা তাদের কাজ করছেন, তারা তাদের ক্যাম্পেইন করছেন এটার বিরুদ্ধে, কিন্তু আমরা জনগণের কাছে বোঝাতে চাই আসলে আমাদের কতটুকু করা দরকার ছিল, কিন্তু আমরা আসলে কি করেছি এবং কিভাবে আমরা জনগণের কথা মাথায় রাখতে চেয়েছি। আমরা বিদ্যুতের যে নতুন ট্যারিফ নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির গ্রাহক শ্রেণীর বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব প্রাপ্ত হয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 20-21 মে 2026 তারিখ সময়ে গণশুনানি গ্রহণ করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের ধারা অনুসরণ করে পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার নির্ধারণ করে। এখানে ঘটনা যেটা প্রাথমিকভাবে হয়েছিল সেটা হচ্ছে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85% হারে বাড়ানো হয়েছিল, আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 16.68%, সঞ্চালন চার্জ 23.96% বাড়ানো হয়েছে। এখানে যেটা ঘটনা সেটা হচ্ছে বিইআরসি, যেটা আমরা একটু খেয়াল করি, বিইআরসি সব রকম ক্ষেত্রেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছিল তার প্রাথমিক গণশুনানির পর, কিন্তু এখানে এই সরকার একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। সরকার নিজে পরবর্তীতে অ্যাপিল করেছে দুটো গ্রুপের জন্য। আমি সেই জায়গাটা যদি একটু পড়ি, কমিশনের 3 জুন 2026 তারিখে জারিকৃত আদেশে অন্তর্ভুক্ত আবাসিক লাইফলাইন যারা 0 থেকে 50 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন এবং প্রথম ধাপ যারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন তাদের পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো আবেদন করে এবং এই ক্ষেত্রে এই দুটো জায়গায়, তার মানে 0 থেকে সর্বোচ্চ 75, মানে এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়। একটা 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্য স্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্য স্তর, এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে এই বিদ্যুৎটা দেওয়া হয়। এবং 50 পর্যন্ত যা আছে তাকে আমরা লাইফলাইন গ্রাহকই বলি, যারা একটা ফ্যান দুটো লাইট বা একটা ফ্যান দুটো লাইট এরকম ব্যবহার করেন, খুবই নমিনাল, তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। এটা মাথায় রাখতে হবে। তাহলে বাংলাদেশের 65% গ্রাহক বিদ্যুতের বেশি যে মূল্য আছে সেটা তারা দেবেন না। আমরা এই কারণে বলতে পারি যে সবচেয়ে ভালনারেবল যে মানুষগুলো আছে তাদের পাশে সরকার বের করে নিয়ে আসছে, সরকার দাঁড়িয়েছে। এবং সরকার, আবারও এই কথাটা স্মরণ করিয়ে রাখি, বিইআরসি সব ক্ষেত্রে বিদ্যুতের মূল্য বাড়িয়েছিল, কিন্তু সরকার অ্যাপিল করে এই বিদ্যুতের মূল্য আগের জায়গায় রেখে দিয়েছে এই দুটো শ্রেণীর জন্য। জ্বালানি তেলের জন্য আমরা জানি যে বাংলাদেশ দীর্ঘ সময় থেকে সংকটে আছে, কারণ আমাদের ডিজেল পুরোটাই আমদানি করতে হয়। আমরা পেট্রোল অকটেন কিছুটা উৎপাদন করতে পারি, তারপরও আমাদের আমদানির চাপ থাকে, অনেকটাই আমরা পারি কিন্তু চাপ থাকে। ফলে বৈশ্বিক পরিস্থিতির কারণেও জ্বালানির মূল্য বৃদ্ধি করতে হয়েছে। আমরা দেখব যে যেগুলো আমরা ডোমেস্টিকলি মূলত ব্যবহার করি, আমাদের এটা একটু মাথায় রাখতে হবে। ধরুন জেট ফুয়েল আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি না, খুব বেশি না, আমাদের অভ্যন্তরীণ জায়গায় আমরা উড়োজাহাজে চড়ি, কিন্তু মূলত যে জ্বালানিগুলো পেট্রোল, অকটেন এবং ডিজেল, এর মধ্যে সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। মানে এখানে আমরা খেয়াল করব একই রকম প্রবণতা, আমাদের প্রায় সিংহভাগ খরচ এবং আমাদের ইম্প্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে। আপনারা জানেন সেটা হচ্ছে বড় বড় পরিবহন বাসগুলো, যেগুলোতে আমরা সাধারণ মানুষরা চলাফেরা করি, শহর এলাকায় বা আন্তঃ জেলা যেসব বাস আছে, এবং ট্রাক, পণ্য পরিবহনের সাথে যুক্ত যে ট্রাকগুলো আছে সেগুলো ডিজেলে চলাচল করে। সো ডিজেলের মূল্য বৃদ্ধি হয়নি। পেট্রোল এবং অকটেনের কথা আমরা যদি এভাবে বলি, অকটেন এক্সক্লুসিভলি যারা কার ওনার্স আছেন, এর মধ্যে সরকার আছে এবং ব্যক্তিগত পর্যায়ে যারা সামর্থ্যবান মানুষ আছেন তারা কার ব্যবহার করেন। পেট্রোলের একটা অংশ আমাদের মোটরসাইকেল যারা চালান তারা ব্যবহার করেন এবং যারা কার চালান তারাই ব্যবহার করেন। তারপরে আমরা বলতে চাইছি এটা যে কম সামর্থ্যবান মানুষ এবং যেটার ইম্প্যাক্ট অনেক বড় পড়বে, সেখানেও ইনফ্যাক্ট সরকার তার বিবেচনায় নিয়েছে। আর অন্য ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি হয়েছে 5 টাকা করে। আসলে 5 টাকা মূল্য বৃদ্ধির পরও, আবারও বলে রাখি, বিদ্যুতেও যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে এর পরও আগামী বাজেটে 41,000 কোটি টাকার মতো বিদ্যুতে ভর্তুকি দিতে হবে। এখানেও একই রকম ব্যাপার, আমরা তেলেও এই 5 টাকা বাড়ানোর পরও বড় ভর্তুকি দিতে হচ্ছে। আমরা আমাদের সরকারের জায়গা থেকে এই ফোকাস, এই পলিসি আমাদের আছে। আপনারা মাননীয় মন্ত্রীর কাছে শুনেছেন যে কিছু অলিগার্ককে মূলত সুবিধা দেওয়ার জন্য বিদ্যুৎ জ্বালানি খাত সম্পূর্ণরূপে প্রায় আমদানির উপরে নির্ভর করে রাখা হয়েছিল। আমাদের অনশোর, আমাদের ভূমিতে যে গ্যাস অনুসন্ধান প্রায় স্থবির বা বন্ধ হয়ে গিয়েছিল। অফশোর, আপনারা জানেন যে আমরা এখন অফশোর গ্যাস অনুসন্ধানের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছি। আমরা রিনিউয়েবল এনার্জির জন্য সোলারকে খুবই
প্রায়োরিটাইজ করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র যেমন হবে, সোলার ভেহিকেলের জন্য সরকার প্রণোদনা দেওয়ার কথা। আমি একটা ব্রিফিংয়ে জানিয়েছিলাম, কোনো স্কুল যদি সোলার না, ইনফ্যাক্ট ইলেকট্রিক বাস যদি কোনো স্কুল আনতে চায় তাদেরকে সেই ক্ষেত্রে সরকার সহায়তা করবে। সো এইরকম পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে আমরা একটু সময় লাগবে যে এই ভর্তুকিগুলো থেকে বেরিয়ে আসতে চেষ্টা করব। কিন্তু আমরা এটুকু জনগণকে জানাতে চাই, ভর্তুকি যতটা কমানো উচিত ছিল জনগণের স্বার্থের কথা ভেবে, বিশেষ করে যাদের সামর্থ্য কম তাদের সামর্থ্যের কথা ভেবে সরকার সেই জায়গায় যায়নি। এবং বিরোধী দল তারা যেভাবে এই ব্যাপারগুলোকে জনগণের সামনে আনছেন, এর মধ্যে ভুল তথ্য আছে এবং আমরা বিশ্বাস করি জনগণ, আমরা এই সরকারের জায়গা থেকে তাদের কথা যেভাবে ভাবছি সেটা তারা অনুধাবন করতে পারবেন। আপাতত এইটুকু। এখন আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে মাননীয় মন্ত্রী এবং আমরা সেটা জবাব দেওয়ার চেষ্টা করব। বাজেট আসলেই জিনিসের দাম এমনিই বাড়ে, এটা আমরা সচরাচর দেখে থাকি। বাজেট দুদিন পরে বাজেট ঘোষণা হবে, জুলাইতে আমরা দেখবো তার প্রভাবটা। এই বাস্তবতায় আসলে জ্বালানি তেলের দাম, বিদ্যুতের দাম, এটা আসলে কতটা সময় উপযোগী? সরকার আরো কিছুটা সময় আসলে ছাড় দিতে পারতো কিনা? আমার কাছে ঠিক মনে হয় না। এটা কোনো না কোনো একটা জায়গায় করতে হবে। আপনি যে কথাটা বলেছেন, বাজেট আসলেই বা বাজেট হয়ে গেলেই মূল্য বেড়ে যায়। আচ্ছা, আমরা একটা কথা একটু জিজ্ঞেস করি। আমরা অনেকেই বাজারে যান নিশ্চয়ই, আমিও বাজারে যাই। বাজারে জিনিসপত্রের দাম, বিশেষ করে কাঁচা বাজার, সবজির মূল্য আমি দেখি বেশ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে অনেক সময়ের তুলনায়। আমি এই কথাটা বলতে চাইছি, প্রবণতা আছে, এই প্রবণতা রিভার্সালও শুরু হয়েছে। এখন ভর্তুকির সংকটটা আপনি খুব ভালোভাবে নিশ্চয়ই জানেন। আমরা যখন ভর্তুকিতে এত বেশি খরচ করে ফেলি, সরকারের কিন্তু আরো অনেক উন্নয়ন প্রকল্প আছে এবং সামাজিক নিরাপত্তার প্রকল্প আছে। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ব্যয় করতে চাই, শিক্ষায় চাই এবং সোশ্যাল সেফটিতে। আপনারা ফার্মার্স কার্ডের কথা জানেন, আপনারা ফ্যামিলি কার্ডের কথা জানেন। সো ওগুলোর ব্যয় সংস্থানও তো আসলে আমাদেরকে করতে হবে। আমি এটা আপনার সাথে যোগ করি, যদি কিছু মূল্য বাড়েও এটা উচিত হবে না। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যাপারে সতর্ক থাকবে। কিন্তু একই সাথে আমি এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যদি কারো উপরে চাপ পড়ে, ওই ভালনারেবল গ্রুপটাকে কিন্তু আমরা রক্ষা করছি। আমরা বিদ্যুতের দাম তাদের জন্য বাড়াইনি, আমরা তাদের জন্য জ্বালানির দাম বাড়াইনি, এবং তারা আবার সরকারের কাছ থেকে অনেকেই ভাতা পেতে শুরু করবেন। এই বাজেটে একটা বড় পার্সেন্টেজের মানুষ ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। সুতরাং তাদের ওই চাপ, একই সাথে অন্যান্য যেসব সেফটি আছে আমাদের, টিসিবির যেসব প্রকল্প ছিল বা অন্যান্য যেসব সেফটি নেটের প্রকল্প ছিল, সেগুলো বলবৎ থাকছে। সুতরাং এইটা আশা করি খুব বড় ইম্প্যাক্ট ফেলবে না। আমি একই সাথে আপনি আবারও বলছি, এর মানে এই না যে বাজারে যে অন্যায্যভাবে অন্যায়ভাবে মূল্য বৃদ্ধি হয় সেটা নিয়ে সরকার কাজ করবে না। সরকার নিশ্চয়ই কাজ করবে। জি, আমার নাম শাহিদ, আমি যুগান্তরে কাজ করি। আমার আসলে দুই তিনটা প্রশ্ন করার আগে আমার একটা ছোট মন্তব্য করতে চাই যে যা বিদ্যুৎ এবং জ্বালানি সেই মন্ত্রণালয়ের কোনো রিপ্রেজেন্টেটিভ থাকলে বোধহয় অ্যাকচুয়ালি সেটা আরো ভালো হতো, কারণ আপনারা তো মিডিয়া, তারা সরাসরি থাকতো আর কি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, এবারে ঈদে আপনি দেখেছেন যে প্রচুর লোডশেডিং হয়েছে গ্রামগঞ্জে, যেখানে প্রোডাকশন নেমেছে 5000 মেগাওয়াটের মতো, যেটি শীতকালেও নামে না। তো এখানে তেমন কোনো বৃষ্টি খুব বেশি ছিল না, অনেক কিছুই ছিল না, কিন্তু এরপরও এই 10-12 ঘন্টা করে কেন লোডশেডিং হয়েছে, এদিকে কোনো সাপোর্ট আছে কিনা, আপনারা এটা ইনকোয়ারি করে দেখবেন কিনা। দ্বিতীয় হচ্ছে, আপনি নিজেই ভালোভাবে বলেছেন যে অলিগারদের নিয়ন্ত্রণে ছিল এবং এখনো অনেকটা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই সরকার ক্ষমতায় আসার 3.5 মাসের মধ্যেও এখনো পর্যন্ত এই সিন্ডিকেট বা এই অলিগারদের শক্তি ভাঙার জন্য কোনো পদক্ষেপ সরকারের এখনো পর্যন্ত দেখা যায়নি। আর তৃতীয় হচ্ছে, এই যে বিদ্যুতের দাম প্রথম দিন বাড়িয়ে পরের দিন, এটা বাংলাদেশের দৃষ্টিতে কখনো হয়নি। এটা কি সরকার এবং বিআরসির মধ্যে সমন্বয়হীনতা কিনা? ধন্যবাদ। দুটো ব্যাপার, সেটা হচ্ছে আমি শেষটা দিয়ে শুরু করি। বিআরসি তো একটা কোয়াজি জুডিশিয়াল প্রতিষ্ঠান, ওইটা সরকার না, ওটা একটা স্বাধীন প্রতিষ্ঠান, সে তার মতো করে কাজটা করে। সো তারা শুনানি করেছেন, তারা শুনানি করে তাদের কাছে মনে হয়েছে বিদ্যুতের দাম বৃদ্ধি করা দরকার, সেটা করেছেন। সরকার তার জায়গায়, সরকার কিন্তু এখানে একটা পক্ষ, সরকার কিন্তু এখানে বিআরসি না, বিআরসি একটা স্বাধীন প্রতিষ্ঠান। সরকার মনে করেছে এর পরবর্তীতে যে সরকার এই গ্রুপটাকে আসলে সরকার একটা সেফটি দিতে চায়, তার চাপ কমাতে চায়, তারপর সরকার আসলে এই ব্যাপারে অ্যাপিল করেছে। দুই জিনিস, ওখানে একটা মধ্যবর্তী প্রতিষ্ঠান হিসাবে, মানে এটা একটু বলি, জনগণ নিশ্চয়ই বুঝবেন, মানে বিআরসির প্রয়োজন কেন হয়েছিল। এই আলাপটা এই কারণে এসেছিল যে বিদ্যুৎ খাত তো আসলে প্রতিযোগিতার মধ্যে নাই, একমাত্র বিক্রেতা হচ্ছে সরকার। যদি এমন হতো যে বিদ্যুৎ খাতে আরো অনেক বেসরকারি বিক্রেতা আছে,
তখন একটা কম্পিটিশনের প্রশ্ন ছিল। এখন সরকার যখন একা বিক্রেতা এবং আমরা বাধ্য সরকারের কাছ থেকে বিদ্যুৎ কিনতে, সেই কারণে এই কমিশনটা তৈরি হয়েছে, যাতে সরকার যখন বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে যায় অ্যাটলিস্ট একটা হিয়ারিং যাতে হয়। সো সেটা তার কাজ সে করেছে, সরকার তার কাজ করেছে। আপনি সিন্ডিকেটের কথা যেটা বললেন, একটা কিছু আপনি নিশ্চয়ই বুঝবেন, বিদ্যুতের মতো এত সেন্সিটিভ এবং সফিস্টিকেটেড একটা ব্যাপারকে একটু সেন্সিবলি হ্যান্ডেল করতে হবে। একটা দেশের পুরো বিদ্যুৎ ইনফ্রাস্ট্রাকচার যেভাবে তৈরি হয়েছে ওভার দ্য ইয়ার্স, 3 মাসের মধ্যে খুব রাতারাতি পরিবর্তন করে ফেলা আসলে যাবে না। এজন্য দেখবেন আমাদের সরকারের এই ব্যবস্থা আছে, এই চেষ্টা আছে, অল্টারনেটিভ আরও বিদ্যুৎ কেন্দ্র, অল্টারনেটিভ আরও এনার্জি এবং এনার্জি ইম্পোর্ট করা, এনার্জি খুঁজে বের করা, জ্বালানি খুঁজে বের করা, এই চেষ্টাগুলো আছে এবং এটা একটু সময় দিয়েই করতে হবে। কারণ এটার অপর কস্টটা যদি আপনি চিন্তা করেন যে খুব ড্রাস্টিক কোনো স্টেপ নেওয়ার জন্য যদি বিদ্যুৎ সিস্টেমে খুব সিরিয়াস ডিজাস্টার তৈরি হয়ে যায়, সেটার ইকোনমিক এবং সোশ্যাল ইম্প্যাক্ট অনেক বেশি হবে। আর আপনি যেটা বললেন, জি, ঈদের সময়ের ব্যাপার, বিদ্যুতের আসলে তো আমাদের খানিকটা মানে জ্বালানির কারণেই হোক, আমাদের খানিকটা ঘাটতি তো আসলে আছে। এখন জ্বালানি যখন এই মূল্য যখন বৃদ্ধি হতে থাকলো, তখন কখনো কখনো আমরা আমাদের ডিমান্ডের যে পরিমাণ সুযোগ ছিল সে কম ছিল। মানে চাহিদা এদিকে দেখাচ্ছে নাই, কিন্তু এদিকে লোডশেডিং হচ্ছে 10-12 ঘন্টা করে। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এটা আমরা খোঁজ নেব। আপনি যেটা বললেন শুরুতে, ইনফ্যাক্ট বিদ্যুৎ বিভাগের কেউ থাকলে তারা বেটার জবাব দিতে পারলেন। আমি এটা নোট করছি, আমরা এটা কেন হয়েছে আমরা নিশ্চয়ই সেটা দেখার চেষ্টা করব। প্রশ্ন থাকলে জি। প্রশ্ন যেটা হচ্ছে যে আরইবির 80টি পল্লী বিদ্যুৎ সমিতি, পল্লী বিদ্যুৎ বোর্ডের আপনাদের 80টি পল্লী বিদ্যুৎ সমিতি, আর গ্রাহক সংখ্যা 3.5 কোটির উপরে, এবং এটা একটা জেনারেশন প্রতিষ্ঠান আছে আরপিসিএল, আপনার জ্ঞাতার্থে বলছি মাননীয় উপদেষ্টা। আরপিসিএল 1994 সালে প্রতিষ্ঠিত, 210 মেগাওয়াট ম্যাডাম খালেদা জিয়ার সরকারের সময়, যেটা সম্ভবত তার পাশে কিন্তু 360 মেগাওয়াট অব্যবস্থাপনার কারণে এখানেও এটা কিন্তু জেনারেশন আসতে পারে না অব্যবস্থাপনার কারণে। পাশাপাশি এটার সাথে আরএনপিএল টোটালি 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা হচ্ছে 2টা ইউনিট 660 মেগাওয়াট করে, যেটা অব্যবস্থাপনার কারণে এই সরকারের সুদৃষ্টি, আমি এই জন্য বলছি এই সম্পর্কে আমার ধারণা আছে, এই বিষয়টা একটু দেখবেন। এবং এই আরপিসিএল যে এমডি নিয়োগের যে অব্যবস্থাপনার কারণে আজকে এই যে একটা বড় সেক্টর আরপিসিএল এবং আরএনপিএল এবং বিআর পাওয়ার জেন, এই যে জেনারেশন কোম্পানিগুলো মুক্ত হয়ে পড়েছে, মাননীয় উপদেষ্টা এই বিষয়গুলো একটু নজর দিবেন, তাহলে আমরা এখান থেকে পর্যাপ্ত আরো পেতে পারি। আমি গ্রহণ করলাম। মাননীয় আরেকটু বলি, মাননীয় তথ্যমন্ত্রী যে দক্ষিণাঞ্চলের মানুষ 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী, যেটা আরপিসিএল এবং আরএনপিএল এর সমন্বয় হচ্ছে, সেটা কিন্তু টোটাল মুক্ত হয়ে পড়েছে। এটা কিন্তু এখান থেকে দক্ষিণাঞ্চলের মানুষ যথেষ্ট বিদ্যুৎ পেতে পারে। একটু প্রশ্ন করবেন প্লিজ। হ্যাঁ, আর বক্তব্যগুলি আমাদের উপকারে লাগবে, ওটা আমাদেরকে আলাদাভাবে জমা দিলে ভালো হবে, খুশি হব। আর এখন শুধু সুনির্দিষ্ট বুলেট কোশ্চেন করবেন। সেটা হলো মাননীয় মন্ত্রী এবং উপদেষ্টা দুজনে বললেন যে ভালনারেবল একটা গোষ্ঠী, বিশেষ করে 65% বেনিফিটেড হবে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি তাদের ক্ষেত্রে, কিন্তু উৎপাদন ক্ষেত্রে যে দামটা বাড়বে এতে তো আসলে প্রভাবটা আলটিমেটলি তাদের উপরে পড়ে যাবে দ্রব্যমূল্য বা অন্যান্য ক্ষেত্রে। এই বিষয়টাকে আসলে কিভাবে, আমি এই জবাবটা দিয়েছি। আই গট ইউর পয়েন্ট। মানে 75 পর্যন্ত আমরা বাড়াচ্ছি না, কিন্তু যারা ফ্যাক্টরি, যারা বিদ্যুৎ দিয়ে বিভিন্ন কিছু উৎপাদন করেন, ব্যবসা করেন, তার বিদ্যুতের দাম বাড়বে, কারণ তার চেয়ে বেশি ব্যবহার করেন। দ্যাটস ফর শিওর। এজন্য এই কথাটা বলেছি, মূল্যবৃদ্ধির একটা প্রবণতা তো আছেই। সেই কারণেই উনি প্রাথমিকভাবে ডিরেক্টলি এফেক্টেড হলেন না। একই সাথে যেটা বলছে, ভালনারেবল মানুষদের জন্য আমাদের ওই জন্য সোশ্যাল সেফটির প্রোগ্রামগুলো আছে। মানে বাংলাদেশ, জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা ওয়েলফেয়ার ধরনের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। সেটা নিয়মটা এরকমই, সেটা হচ্ছে রাষ্ট্র তার জায়গা থেকে কাজ করবে এবং সেখানে সবচেয়ে খারাপ যে মানুষগুলো আছে তাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল সাপোর্ট দেওয়া। সেটা শুধুমাত্র এই কার্ড দিয়ে টাকা দেওয়ার কথা না। ধরুন আপনার একটা ভালো হেলথ বেনিফিট, আমি প্রসঙ্গে যোগ করে রাখি, আপনারা অনেকে হয়তো এই ডেটাটা জানেন, ডব্লিউএইচওর ডেটা, চিকিৎসা ব্যয় মেটানোর জন্য প্রতি বছর বাংলাদেশে 65 থেকে 70 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যায়। আমি যেহেতু ডাক্তারি প্র্যাকটিস না করলেও আমি আমার চোখের সামনে দেখেছি, মাঝারি মানের একটা অসুস্থতার জন্য আপনি ওষুধ যদি কেনেন, এমনকি সরকারি হসপিটালেও যদি ভর্তি হন, টাকার ধার কর্য করে এমন পরিস্থিতি হয় পরে কয়েক মাস বা বছর যাবৎ দেখা যায় তিনি ঠিকমতো খেতে পারছেন না। সো এইভাবেই পাশে দাঁড়ানো, আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে এই কাজগুলো হবে, সেভাবেই সাপোর্টগুলো হবে। আমি বিশ্বাস করি যে দ্রব্যমূল্য লজিকলি যদি অল্প বাড়ার কথা, খুবই অল্প বাড়ার কথা, সেটা যদি বাড়েও সেই চাপটা ওই ভালনারেবল মানুষ নিতে পারবেন। আমরা অন্যভাবে তাদের পাশে গিয়ে দাঁড়াবো নিশ্চয়ই। মাননীয় উপদেষ্টা, আমি ফয়সাল আছি, আজকে পত্রিকায় কাজ করি।
আপনারা জানেন বিগত সরকারের সময়, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় জেনারেশন ইউনিটগুলো থেকে বেশি দামে বিদ্যুৎ কেনা, এটা যারা কিনছে এবং যারা উৎপাদন করছে তাদের যোগ সাজসে এবং ক্যাপাসিটি চার্জ জি। এবং আরো আদার্স নানান কারণে এখন 50,000 থেকে 60,000 কোটি টাকা ভর্তুকির পর্যায়ে আছে। সেখান থেকে ভর্তুকি কমানোর জন্য আপনারা বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছেন, যতটুকু বেড়েছে ততটুকু ভর্তুকি কমছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে আগের যেসব সিস্টেমেটিক কারণে এরকম ভর্তুকি আসতো, সেখানে কোনো হাত দিলেন না, এখন বিদ্যুতের দাম বাড়িয়ে সেটা সমন্বয় করলেন, তাহলে আমরা কি বুঝতে পারি? একেবারেই না। আবার একটা ডাক্তারের উদাহরণ দিই। যেমন ধরুন একজন মানুষ ব্রেথলেসনেস মানে শ্বাসকষ্ট নিয়ে হসপিটালে এসেছেন, তো প্রথম কাজ হচ্ছে তাকে অক্সিজেন দেয়া। মানে এখন শ্বাসকষ্টের কিন্তু অনেক কারণ আছে, অ্যান্ড আফটার দ্যাট আপনি খোঁজ করবেন কি কি করবেন, কি কি স্টেপ নেবেন। কিছু কিছু লং টার্ম ট্রিটমেন্ট লাগবে, অ্যাজমা শ্বাসকষ্ট হতে পারে, হার্ট ফেলিয়ারে হতে পারে, কিডনি ডিজিজ থেকে হতে পারে, নানান কারণে। ঠিক এই কাজটাই আসলে হচ্ছে। আপনি কি নিজেও কি মনে করেন যে সিস্টেমটা বিদ্যুতে দাঁড়িয়েছে এটা 3 মাসে একেবারে চেঞ্জ বা সিগনিফিক্যান্ট চেঞ্জ করা যাবে? যাবে না। আমি একটু আগেই বলেছি, আপনি যদি সিস্টেমটাকে ধরতে যান, এটা ডিসরাপ্ট করলে, এটা ধরুন আমি যে পরিমাণ ভর্তুকি দেই, এটাকে ডিসরাপ্ট করলে দেখা যাবে তার কয়েক গুণ বেশি আমার অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে। সেই কারণে আমরা বলছি যে আমরা এটা নিয়ে কাজ করছি, কাজ করতে হবে। আমি আপনার সাথে এটা একেবারেই দ্বিমত প্রকাশ করছি না, কারণ শেখ হাসিনা সরকারের সময় যখন আমি একজন অ্যাক্টিভিস্ট হিসাবে কথা বলেছি বিদ্যুৎ সেক্টরে অলিগারদেরকে কি করা হয়েছে সেই আলাপ আমি জানি। আমার নিজের কাছেও এই ব্যাপারে যথেষ্ট জানাশোনা বা ঘাটাঘাটি করেছি আমি। সেই কারণে বলছি আমরা অল্টারনেটিভ, মানে প্রথম কথা হচ্ছে আমাদের দেশে জ্বালানি, আপনারা খেয়াল করেছেন আমরা অফশোর মানে গ্যাস উত্তোলনের জন্য অলরেডি কাজ শুরু করেছি, আমাদের অনশোর যা আছে সেটা করব। একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর জ্বালানি আমরা যদি নিজের উপরে মোরলেস ডিপেন্ডেন্ট হয়ে পড়তে না পারি, নিজের যদি না পারি সেটা করতে, আমাদের জ্বালানি নিরাপত্তায় ঝুঁকি আছে। আচ্ছা, লিকুইড আমরা যতই গ্যাস তুলি, আমাদের তো লিকুইড যে জ্বালানি সেটা আসলে আমাদের তেমন একটা নেই। সেই জন্য খেয়াল করবেন আমরা সোলারের দিকে, রিনিউয়েবলের দিকে চিন্তা করছি, যাতে আমরা যত বেশি সম্ভব, কারণ আমরা বিদ্যুৎ যদি অনেক বেশি উৎপাদন করতে পারি, আমাদের ভেহিক্যালগুলোকে আমরা অনেক বেশি ইলেকট্রিক ভেহিক্যাল হিসাবে চালাতে পারবো। সো আমাদের ওই প্রস্তুতিগুলোও দেখবেন খুব ভালোভাবে আছে, আমরা সেই চেষ্টা করছি। এটা একটু সময় নেবে এবং এটা শুধুমাত্র কয়েক মাস না, এটা আসলে কয়েক বছরের ব্যাপার। সরকার সেই ব্যাপারে কাজ করছে। আমি আশা করি যে এই সরকারের যে মেয়াদ যত আগাতে থাকবে দেখবেন এগুলো ভিজিবল হতে শুরু করেছে। আমরা কি শেষ করতে পারি? জি আমি just একটু বলতে চাই, sorry, আপনি যেটা বলছেন যে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে না, সময় লাগবে। জি, আমার জানা মতে এই সরকার ক্ষমতায় আসার পর অনেক আইপিপি নিজেরাই বলেছে যে আমাদের সাথে বসেন, এখনো আমরা টেরিফ কমিয়ে দেবো, কিন্তু আমরা গত 3 মাস 4 মাসে সেরকম কোনো লক্ষণ সরকারের পক্ষ থেকে দেখিনি। ওনারা আগ্রহী কিন্তু সরকার আগ্রহী না, এখনো কৃষকরা আগ্রহী না, এই কথাটা আসলে এভাবে হয়তো বলা যাবে না। আমি আবারও বলছি, হ্যাঁ দেখেননি, ইট শুড বি ভিজিবল, আমিও তাই মনে করি। এবং আসলে এখানে জ্বালানি মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকা সবচেয়ে ভালো হতো, তাহলে তিনি জানাতে পারতেন। আমি এই কথা নোট করলাম এবং আমি এটা জানাবো। থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী।